মডেল স্কুল কলেজের আজকের এই কর্মসূচিতে আমরা ইতিমধ্যেই সকালবেলা চিরির বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শহীদদের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি অর্পণ করে এসেছি। এরপরেই প্রতিষ্ঠানে এসে আমরা সংক্ষিপ্ত আলোচনা সভা করেছি। আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ সকলেই উপস্থিত ছিলেন। এরপরেই রয়েছে আমাদের দ্বিতীয় কর্মসূচি, সান্ধ্যকালীন গণসংগীতের অনুষ্ঠান ঘুগরাতলির বটমূলে। আপনারা সবাই আমন্ত্রিত। ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আমিনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ শুধুমাত্র পড়ালেখাই নয়, পরিশীলিত মানুষ, পরিশীলিত জাতি, মুক্তিযুদ্ধের চেতনায় জাতি গঠনে 2021 সালের স্বাধীনতা পদকে ভূষিত আমাদের এই এলাকার কৃতি সন্তান, দিনাজপুরের কৃতি সন্তান তথা বাংলাদেশের কৃতি সন্তান প্রফেসর ডাক্তার আমজাদ হোসেন স্যার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে স্বাধীনতা পদক লাভ করেছেন। শুধুমাত্র দেশের জন্য ভূমিকা রেখেছেন বলে মুক্তিযুদ্ধের সময় বিনা পয়সায় মুক্তিযোদ্ধার চিকিৎসা দিয়েছেন, যুদ্ধ পরবর্তী দেশ গঠনে ভূমিকা রেখেছেন, সর্বোপরি এই অজপাড়াগা দিনাজপুরকে উপরে উঠে নিয়ে আসার জন্য প্রতিষ্ঠান করেছেন এবি ফাউন্ডেশন, তারপরেই করেছেন আমিনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। সেই সুবাদে আমরা আজকে এক ঝাঁক তরুণ শিক্ষক শিক্ষিকা এই প্রতিষ্ঠানে কাজ করছি এবং ওনার হাতকে শক্তিশালী করবার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করছি, আরো কাজ করব। সবাইকে আবারও বিজয়ের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ওমিক্রন থেকে সাবধানে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকের জায়গা থেকে কাজ করতে হবে। আমরা যেখানে আছি সেখান থেকে আমাদের প্রত্যেকে কাজ করতে হবে এবং যারা শহীদ হয়েছে এদের প্রতি শুধু শরীর সম্মান না, প্রত্যেকটা মুহূর্তে আমাদের স্মরণ করতে হবে এবং স্মরণ করে আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় জাতি গঠন করতে হবে। আমাদের যে শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধের চেতনা, ঐতিহ্য, বাংলাদেশের ইতিহাস এগুলো অন্তর ধারণ করতে হবে এবং সে অনুযায়ী তাদেরকে পরিচালিত করতে হবে। ধন্যবাদ সহকর্মীবৃন্দ, সবাইকে আবারও বিজয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এরপরে হয়তো অনেকের মনে হতে পারে যে আমার আসলে এই মুক্তিযুদ্ধের বিষয়টি আমার খুব স্পর্শকাতর বা বললে স্বাধীনতা হয়েছিল 1776 সালে, আর উনি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন, মৃত্যুবরণ করেছেন 1828 সালে। মানে 2 বছর 50 বছর সুবর্ণ জয়ন্তী পালনের 2 বছর পরে ওনার মৃত্যু হয়। এরকম আমরা যারা বেঁচে আছি মুক্তিযুদ্ধ করে সেরকম খুব কম মানুষই আছে, তাই না? আমাদের যারা সরাসরি অংশগ্রহণ করছে যুদ্ধে অস্ত্র নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে, এবং এই দেশ দোষর যারা দালাল, এই দালাল বেশি ক্ষতি করেছে আমাদের। তো আমরা তাই আজকের এই দিনে আমাদের শপথ গ্রহণ করতে হবে। আমরা সেজন্য প্রথম থেকে প্রিন্সিপাল সাহেব জানেন যে আমরা প্রথম থেকেই আমরা আমাদের এই দেশ, আমাদের নতুন প্রজন্ম যারা ছাত্র ছাত্রী, এদের মধ্যে আমাদের যে আদর্শ, সেগুলো মুক্তিযুদ্ধের আদর্শ যাতে করে থাকে। মানুষ, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই সবাইকে শ্রদ্ধা করবে, গরিব ধনী কোনো মানুষে ভেদ থাকবে না। এই আদর্শই ছিল বঙ্গবন্ধুর আদর্শ, সেই আদর্শই ছিল বাংলাদেশের আদর্শ। সেখান থেকে বিচ্যুতি করে পরবর্তীতে সামরিক শাসকরা আমাদের দেশকে বিভক্ত করে দেয় এবং পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে। তো আমরা অত্যন্ত খুশি যে আমাদের আজকের এই দিন আমরা 50 বছর পালন করতে পারছি এবং আমাদের এই যে খয়রাত হোসেন আপনাদের সামনে আছে, সে আমার একটা সাথী যোদ্ধা। এরকম অনেকেই আজকে হারিয়ে গেছে। গত বছরই মারা গেল আমাদের আরেক সহযোদ্ধা ভুলে গেলাম তো আজকে যাতে করে আমাদের প্রজন্মরা মুক্তিযুদ্ধের আলোকে আলোকিত হয়ে ওঠে। আমার প্রতিষ্ঠানটি কিন্তু মুক্তিযোদ্ধাদের
মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি সেজন্য আমরা সব ধর্মকে সমানভাবে দেখতে চাই, সব ধর্ম, সব মানুষকে, সব নির্বিশেষে আমাদের উদ্দেশ্য আদর্শ হচ্ছে সেই বাংলাদেশের আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শ, যেখানে মানুষের ভেদাভেদ থাকবে না, সবাই সুযোগ পাবে এবং সুযোগ সৃষ্টি বানিয়েছে, কেন প্রতিষ্ঠিত করতেছি সুযোগ সৃষ্টি করার জন্য, যে সুযোগ আমি পেয়েছি সেই সুযোগ অন্যরা পাক, যে সুযোগ আমরা থেকে আরো 10 বছর হাজার ছেলে মেয়ে সেইভাবে উপরে উঠুক এবং অনেক উপরে উঠুক, তারা আরো বড় বড় আমজাদ, বড় বড় মিজানুর রহমান তৈরি হোক, বড় বড় বিনামে বড় বড় জিয়াউর রহমান তৈরি হোক, তারা যেন আমাদের এই যেমন আমাদের যারা আজকে টিচার হিসেবে আপনারা আছেন, প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার, জিয়া থেকে শুরু করে বেনার স্যার, আপনারা একত্রিত হয়ে সুন্দর করে আমাদের বাচ্চাদেরকে শিখাবেন যে আদর্শ কি, কোন দুর্নীতি, কোন রকমের অসততা, কোন রকমের হাইড অ্যান্ড সিক, মানে এটা যেটা খারাপ, যেটা হলে ছেলেমেয়েরা শিখবে, সেটা করা যাবে না। এবং আমরা আমাদের ভাষাগত থেকে শুরু করে যতটুকু পারবো সুন্দর করে বাংলায় এদের কথা বলবো, এভাবে আমরা কাজ করে যাবো। হ্যাঁ, যার কারণে এখানে কি হয় তো আলোচনা চালিয়ে যান ইনশাআল্লাহ। আপনারা আশা করি যে আমাদের আমার যে বক্তব্যটা সেই জন্য সবার মধ্যে হয়, বিশেষ করে কোনো অসৎ উদ্দেশ্য আমরা হাসিল করতে চাই না। আমরা প্রত্যেকটা জিনিসকে বাচ্চাদের মধ্যে এই কথাটা বলতে চাই, সবাই আমরা সহতার সঙ্গে হতে পারি, কিন্তু আমরা ওইরকম ধনী হওয়ার জন্য বা আননেসেসারি মানুষের লোভে পড়ে, লোভ, প্রতারণা, এগুলোর থেকে আমরা যেন ভালো থাকি। আমরা আমাদের ছেলে মেয়েদের সেটাই শিখাবো, শিক্ষকরাও আমাদের সেভাবে শিখাবেন, এবং আমরা আমাদের প্রতিষ্ঠানকে, আমাদের জায়গার মানুষকে শিখাবো যে আমাদের কোনো লোভ লালসা নাই, আমরা কারোর প্রতি কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, আমরা সবাই মিলে সুন্দর একটা সমাজ ব্যবস্থা গঠনের জন্য এগিয়ে যাচ্ছি। সবাইকে বিজয়ের শুভেচ্ছা, বিজয় দিবসের শুভেচ্ছা, এবং বাংলাদেশের 50 বছর আপনারা আলোচনা চালিয়ে যান এবং আজকে খাওয়া দাওয়া করেন, সবাই গল্প সুলভ করেন, কোনো মনে কারো দ্বিধা রাখবেন না, সবাই মিলে ভালোভাবে খাওয়া দাওয়া করে এই বিজয় দিবসের শুভেচ্ছাকে সবাই মধ্যে জানাবেন। যখন স্কুল কলেজ শুরু হবে তখন আমরা আবারও যাতে করে সব ছেলে মেয়েদের মধ্যে আমাদের নতুন করে 50 বছর পরে এই নতুন বাংলাদেশকে আমরা দেখতে চাই, যেখানে আমাদের অনেক উন্নতি হয়েছে। আগে আমরা 30-40 ঘন্টা লাগতো দিনাজপুরে যেতে, সেখানে আমাদের লাগে এখন 30-40 মিনিট। এই হচ্ছে আমাদের উন্নতি। কাজে আমরা উন্নতি আমাদের হচ্ছে, আমরা এগিয়ে চলেছি। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলাদেশ চিরজীবী হোক। আপনি কিছু বলেন এখন?
আলোচনা করে যান প্রিন্সিপাল স্যার সবাইকে নিয়ে। অনেক ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য। উপস্থিত অধ্যক্ষ সাহেব এবং উপস্থিত আমাদের শিক্ষক আমার ছেলের মতো তারা, সবাইকে আমার সালাম। আমি 71 সালে 26 এপ্রিল আমি সোহাগ, হুমায়ুন, কপুর দবলবাড়ি বেরোনা খালবাই, কেন আমরা 5 জন ইন্ডিয়াতে যাচ্ছিলাম। যাওয়ার পথে মোহনপুরে আমরা বাধা পাই। এখানে বাধা পাওয়ার পরে আমরা যাইতে পারি না। 3 দিন এখানে আমার কাটি যায় আমাদের। আমি 21 টাকা নিয়ে রওনা করছি। যাইতে যেতে টাকা সব পড়ে গেছে, মাত্র 6 টাকা ছিল আমার পকেটে। তো ওই 6 টাকা দিয়ে কি খাবো? রাস্তায় যাইতেও পারি না, ফুলবাড়ি রোডও পার হইতে পারি না। আমরা কখন যাই? 500 যাই। তারপর ওখানে আমাদের ওখানে একটা ছেলে, বড়ের একটা ছেলে জাগির ছিল, আমাদের হাসিপুর স্কুলে পড়তো। তো হঠাৎ দেখা তারপরে ওর বাড়ির দাওয়াত সেদিন। এই দাওয়াত আমরা তো সবাই না খায়, কোনো কিছু খাওয়া হয়, জঙ্গলে ছিলাম, খাওয়া দাওয়া নাই। তারপরে ওখানে দেখা পেয়ে আমাদেরকে নিয়ে গেল, দেখি মাংস দিয়ে ভাত খাইতে দিয়েছে। এরকম 8 গোলা বললো আসে। আমি তো মাংস প্লেট হাতে নিয়ে যাই, ইন্ডিয়াতে বসে মোল্লা ডিগিতে বসে ভাত খেলাম। ও সবাই আমরা একসাথে পালাইছি গেছি, যে ওখানে ভাত খেলাম। ভাত টাত খাওয়ার পর ইন্ডিয়াতে চলে গেলাম আমরা। তো কে বললো যে বিরিয়ানি খাইছে? আমাদের বাড়ির থেকে যখন থেকে বাইরে হয়েছে তখন থেকে আমাদের না খাওয়া। যখন থেকে বাইরে হয়েছে আমরা তখন থেকে কোনো খাওয়া দাওয়া নাই। তারপর ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে আতাম মোল্লা ছিল, আতাম মোল্লা, এই ওই আত্তাম মোল্লা না, এই আতাম মোল্লা এখানে বিন্যাকুড়ি বাড়ি, হ্যাঁ না বিন্যাকুড়ি বাড়ি। হ্যাঁ, উনি যে ওনার দেখা আমাদের আমাদের শরীরে কাদো মাদা সবকিছু আমরা কিভাবে গেছি, খাওয়া দাওয়া করছে না, খাওয়া দাওয়া করি নাই। তখন কেউ করছে, আমি হাতে প্লেট নিয়ে গেছি, আমি গরুর মাংস ভাত প্লেট সহ নিয়ে গেছি, আমি ছাড়ি নেই। 3 দিন না খাওয়া। এবার তো ও আবার আমাদের এই যে বিন্যাদের মতির দোকান ছিল, মতির ছেলে, ছোট ছেলে, ও আমাদের দেখার পর ছেলে তো আমাদেরকে দেখার পর ওরা খাইতে দিল হোটেল। ওরা হোটেল করছিল, ওখানে হোটেলে খাইলাম, খাওয়া দাওয়ার পরে আমাদের ওখানে থাকতে দিল আতামোল্লা এক স্কুলে। থাকলাম ওখানে, রাত থাকলাম, 2-3 দিন থাকলাম। থাকার পরে আমাদের রিক্রুট করলো, উনি আমাদেরকে মুক্তিযুদ্ধ ভর্তি করে আতামোল্লা। 500 জনে গেলাম। ওখান থেকে গেলাম আমরা ইয়াতে কামারপাড়া। ওখান থেকে গেলাম আমরা। তারপর ওখান থেকে গিয়ে আমরা ওখানে ওই আমাদের চাইনিজ লাইফের ট্রেনিং হলো। সে সময় 3rd বেঙ্গলের অ্যাডজুটেন্ট ছিল ক্যাপ্টেন আনোয়ার। ওখানে আমাদের ট্রেনিং দেওয়ার পরে আমরা ওই হায়ার ট্রেনিং গেলাম না, ওখানে লোক সংখ্যা কম। আমরা যুদ্ধে গেলাম, ওখান থেকে যুদ্ধে গেলাম সৌরা ক্যাম্পে। ওখানে আমরা ডিফেন্সে থাকলাম 14 দিন। 14 দিন তো খাওয়া দাওয়া নাই। 14 দিনে মানুষ চাল ভাজা, মুড়ি টুড়ি এগুলো খাওয়ায়। এই খাওয়া 14 দিন পাঞ্জাবিরা ডিফেন্সে উঠতে পারে না, আমরা উঠতে পারি না। আমাদের লোক মারা গেল 13 জন, ওখানে উঠতে পারি না। তখন জেনারেল ওসমানী সাহেব আসলে আমাদের রাত্রে ঠিক 1টার সময় আমাদের ব্যাংকের প্যাকেট লাঞ্চ দিল আমাদেরকে। ওখানে খাইলাম। ওরা আসতে পারে না, আমরা পাঞ্জাবিরাও আমাদের লাশ নিতে পারে না, ওদের লাশ নিতে পারে, আমরা আমাদের লাশ আনতে পারি না। থাকার পরে একদিন খুব তুমুল ফায়ার শুরু করে পাঞ্জাবিরা। মানুষ যখন কোনো সেনাবাহিনী উইথড্র করে তার আগে খুব ফায়ার হয়, খুব ফায়ারিং করে। হ্যাঁ, তো সেনাবাহিনীর লোক ক্যাপ্টেন আনোয়ার সাহেব উনি বললো যে এরা উইথড্র করে চলে যাবে। তারপর ওরা উইথড্র করে চলে গেল। তারপর আমরা উইথড্র করে আসলাম ওখান থেকে। তারপরে আমরা একটা গুলখা রেজিমেন্ট ছিল, একটা কোম্পানি ছিল প্রায় 150, ওদের সাথে আমরা গেলাম হিলিতে। হিলির পরে হিলিতে গেলাম, যাওয়ার সময় দেখলাম কোনো ব্যাংকের ট্যাঙ্কের কিচ্ছু নেই। হিলি পার হয়ে গেলাম আমরা ওইদিকে বলদা গ্রাম, ওখানে পাঞ্জাবিতে ডিফেন্স ছিল, ওখানে গেলাম আমরা জানি হিলিতে কিছু নেই, পার হয়ে গেলাম। আসার পথে 2টে এমজি, একটা এমজির বেল্ট আছে 250 রাউন্ড, একটা এমজির চেন আছে 250 রাউন্ড। হ্যাঁ, 3টে এমজি বসাইছে। এই এমজি বসে ফায়ার শুরু করলো। ফায়ার করতে আমাদের ইন্ডিয়ান যেটা রেজিমেন্ট ছিল প্রায় 150, এদের মধ্যে প্রায় 3-4 জন বাঁচছেন। আর আমরা ছিলাম 1 প্লাটুন, 35 জন, তার মধ্যে আমরা 7 জন বাঁচিয়েছি। সব শেষ।
তারপর ওখান থেকে আসলাম, আসার পরে আমাদের হায়ার ট্রেনিংয়ে পাঠালো। হায়ার ট্রেনিং গেলাম 45 দিন। ওখানে ট্রেনিং করলাম রায়গঞ্জে। আমরা সর্বপ্রথম আমরা ট্রেনিং করছি 13 জন, জীবনে আমরা 13 জন। ওখানে ট্রেনিং করে আসার পরে আমাদের আর্মি রেভাস ক্যাম্পে দিল। তারপরে ডাক্তার সব আসলো, ওদের ট্রেনিং শেষ, ওনারা আসলো। এই আজকে আমরা একসাথে যুদ্ধ করতে প্রথম যুদ্ধে গেলাম আমরা ইয়াতে মোহনপুরে। ওখানে মারা গেল আর্মির 2 জন, হাবিলদার শাকির আর নায়ক সোহরা হোসেন, বরিশাল বাড়ি, এরা মারা গেল। তারপরে আবার মোল্লাডিগির ওখানে আমরা রাত্রে গেলাম অ্যাটাক করতে আমাদের সাথে 13 জন মারা গেল, সেনাবাহিনীর লোক 13 জন। তারপরে ডাক্তার সাহেব ছিল আমাদের সাথে, উনি তো উনি কমান্ডার ছিল। উনি এলএমজি রাশিয়ান এলএমজি, যেমন ওই যে গেটে আছে না এলএমজি আছে না, ওই এলএমজি 2টা আওয়াজ হয়। একটা ফায়ার হওয়ার সময় যেখানে টার্গেটে হিট করার পর একটা আওয়াজ হয়, আর রাইফেল বেরোতে থেকে বাইরে একটা আওয়াজ হয়। উনি ওই এলএমজি স্যার ব্যবহার করতেন। আমার কাছে এলএমজি স্যার ইয়াতে ম্যাগজিন 8টা, আমার কাছে 5টা। পাঞ্জাবি আমি 13-76 পাঞ্জাবি আমি বলতেছি ফায়ারিংয়ে তো মারা যাবে, এটা তো বলার কথা না। হ্যাঁ, ডিফেন্সে যখন আমরা থাকি, ওরা আসতেছে প্রথম ফায়ার তো মারা যাবেই। তো ওগুলো তো আমার ওই বাঙালিরা বলে যে এতজন মারা গেছে, আমরা তো কাছে যাই দেখিনি। তারপর ওখান থেকে আসলাম আমরা বড়গ্রামে যুদ্ধে গেলাম রাত্রে। মুজাফর, আমি, ডাক্তার ভাই সেদিন ছিল না। মুজাফর গেলাম, আমি গেলাম, শাহজাহান ভাই গেলাম, আর আমার সাথে হিলির একটা ছেলে গেল, হিলি। তারপর আমরা ওখানে গেলাম 22 জনের মতো। যুদ্ধ চলতেছে। একটা শাহজাহান ভাই একটা আইল পা আমার সামনে, ওকে বললো পার হইস না, পাঞ্জাবি আছে, পার হইস না। ও তো যুদ্ধে তো খেয়াল থাকে না, তাই মোর বুকি বাঁচবো, ওইটা স্মরণ থাকে না। ওর পা আমি টানিয়ে ধরছি, আমাকে লাঠি মারি চলে গেল। পাঞ্জাবি সাইড থেকে মারি দিল। দগরবাড়ি, বাড়ি পার্বতী থাকে না, মোজামের একটা বেরিয়ে গেছে বাড়ি, ওখানে শহীদ হলো। তারপর তো আসি আমরা বাড়িতে যে সময়। আবার এখানে মজার কথা আছে, ক্যাপ্টেন রঞ্জিত সিং ছিল, যুদ্ধের টাস্ক পুরো করে না আসলে খাইতে দিত না, ক্যাম্পে ঢুকতে দিত না। যুদ্ধে যেটা টাস্ক দিবে সেই টাস্ক পুরো করতে দিত না, করে খাইতে দিত না। তারপরে তো ওটা টাস্ক পুরো করে আসলাম, 2 দিন শেষ করলাম। তারপরে আসলাম আমরা বড়গ্রামে আসলাম। বড়গ্রামে মারা গেল আরেকজন, যাওয়ার পর আবার ফিরে গেলাম। তারপর গেলাম ভেরমে যুদ্ধে গেলাম রাত্রে, যখন আমাদের তৈরি হলাম, রাত 2:30টার সময় তৈরি হলাম, আমার মাথা থেকে হেলমেটটা পড়ে গেল। তখন মনে করলাম যে কি হবে আল্লাহ জানে, বলা যায় না। আমার মনটা একটু ইয়ে হয়েছে। তখন তো গেলাম রাত্রে, ডিফেন্স 3টে সেকশন। আমাদের কভারিং ফায়ার দেওয়ার কথা ছিল ইন্ডিয়ান ক্যাম্প থেকে, বসন্তপুর বিবি থেকে আমাদের কভারিং ফায়ার দিবে। তারপরে তো আমরা তো রাতে 2:30টার সময় গেলাম, যাই ডিফেন্স দিলাম। ডিফেন্স দেওয়ার পর পরের দিন এই 1টার দিকে, 12:30টার দিকে একজন খুব টুপি মেহার দেওয়া লোক আসলো, খুব বড় টুপি, একদম সাদা পেট ছড়া টুপি, পাঞ্জাবি করে আসলো। আমাদের ডিফেন্স কাছে বললো, ডাক্তার সাহেব বললো যে আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি, আপনারা খাইতে যান। তখন লোকটা চলে যাবে, ডাক্তার সাহেব বললো যে আমাদের সন্দেহ হচ্ছে, আমরা খাইতে যাবো না, আমরা খাওয়া দাওয়া করবো, আপনি যান, আমরা যাচ্ছি পরে। ডাক্তার সাহেব ওই কথা বলি ছেড়ে দিল। তারপরে তো দেখতেছি পিছন দিকে কিছুক্ষণ পর দেখতেছি লেফট সাইড দিয়েও রাইট সাইড দিয়ে পাঞ্জাবিরা আমাদের ঘিরে ফেলতেছে। তারপরে তো ফায়ারিং শুরু হলো। ফায়ারিং শুরু হইতে আমাদের রাইট সাইডের ইয়েটা, ওরা দূরে ছিল, ওরা আসতে পারেনি, ওদের কাটা পড়ে দিচ্ছে যাতে আসতে না পারে। তারপরে তো আমরা এক সেকশনে গোলাগুলি চলতেছে। যারা ছিল তারা তো চলে গিয়ে সহ্য করিয়া, কিন্তু আমি মুজাফর আর ডাক্তার সাহেব এনজিও, ওর বেশি ফায়ার হচ্ছে, মানে যেখানে অটোমেটিক হাতিয়ার সেখানে ফায়ার বেশি হয়, তো ওখানে বেশি ফায়ার হচ্ছে। তারপর তো মুজাফর হঠাৎ সাইড দিয়ে রোলিং করতে, ওর মাথায় বাম চাপে গুলি লাগলো। ওখানে শেষ হয়ে গেল। শেষ হওয়ার পর আমি দেখতেছি গুলিতে মারা গেছে, তবু গ্রেনেড মারলো 3টা তার বুকের মধ্যে, চাইনিজ গ্রেনেড মারলো বুকের মধ্যে 3টা। মুজাফরের রাইট সাইডে আমি ছিলাম মধ্যে, আর লেফট সাইডে এলএমজি ছিল ডাক্তার সাহেবের কাছে। তারপর তুমি কভারিং ফায়ার দিতে মুজাফর সাহেব তো মারাই গেল। তারপর আমি ডাক্তার সাহেবকে বাঁচার জন্য কভারিং ফায়ার আমি দিলাম। আমি কভারিং ফায়ার দিতে ভাই যখন দেখলাম পায়ে গুলি লাগছে, হ্যাঁ, উনি এলএমজি দাঁড়িয়ে এলএমজি ফায়ার করতেছিল, পায়ে গুলি লাগার পর উনি পড়ে গেল। পড়ার পর সাইডে একটা ইয়া ছিল, এই যে এখানে ইয়ে আছে না, নালাটা,
এই যে হ্যাঁ, ওইটা ক্যানেল, ওই ভাইজার সাইডে ক্যানেল ছিল একটা, ভাইজার ক্যানেলে পড়ে গেল, পড়ে যাওয়ার পর ভাইজি চলে গেছে। আমার তো বান্ধবীরা ধরে ফেললো, আমাকে গুলি এসছে 3টা। ডাক্তার ভাই তো হাঁটুর মধ্যে আমি দেখছি যে ডাক্তার ভাই রক্ত পড়তেছে, উনি কিন্তু মালুম করে নাই, উনি খেয়ালে করেনি, মানে ফায়ার করতে করতে, কিন্তু হঠাৎ এলএমজিটা রোকাউট হয়েছে ওনার। যদি এলএমজিটা বন্ধ না হইতো তো উনি ধরা খাইতো না, উনি আমি ধরা খাইতাম না। তো অটোমেটিক হাতে প্রায় 100 রাউন্ড বেল্ট, একটা বেল্টে। তো আমি তো ধরা খেলাম, ধরা হওয়ার পর আমাকে পাঞ্জাবিটা নিয়ে গেল আমবাড়িতে। আর সেদিন থেকে দুনিয়া দেখা নেই আর কি, চোখ বান্ধা ওখান থেকে আমবাড়িতে নিয়ে আসে তার নাম বলতেছি। তো ওখান থেকে আমাকে নিয়ে আসলো, ডাক্তার ভাইয়ের সাথে কোনো কথাবার্তা নেই, আর দেখা সাক্ষাৎ নাই। ও ডাক্তার ভাই মনে গেছে যে ওখানে তো মারা গেছে। আমার গুলি লেগে কাপড় চাপড় ওখানে পড়েছিল, আমার ভাই গেছিল, যেদিন আমি গুলি সেই দিন ভাই আমার আঙ্গিনাবাদ ক্যাম্পে গেছে। দেখেছি লোকজন আর কি, লোকের রক্ত কাপড় চাপড় নিয়ে যান, ওই জায়গাতে আমার ভাই নাই। তো আমাদের বান্ধবীর ধরে নিয়ে আমাকে আমবাড়িতে রাখলে একদিন, তারপর ওখান থেকে নিয়ে গেল দিনাজপুর চোখ বান্ধা। খাওয়া দাওয়া নাই, ওই এখানে একটা সার্ভিস হাউসে নিয়ে, তো ওই ঝিনঝিদি একটা আমের গাছ ছিল, ওই ঝিনঝিদি বান্ধিয়ে রাখছে। রাখার পরে পাঞ্জাবিরা বেশি মারেনি আমাকে মারছে রাজাকার আর জামাতিরা বেশি। ওই লোকটা চোর ধরলে যেমন না যে এসে মারে, তো আমি প্রত্যেকদিন ওইখানে ঝিনঝিদি বান্ধিয়ে রাখে। আর ইয়ার থেকে রাজশাহী রংপুর থেকে বড় বড় অফিসার আসে দেখে, ব্রিগেডিয়ার সব আসে দেখে, মুক্তিযোদ্ধা ছবি টবি নিয়ে যায়। তারপরে তো ওরা যখন চলে যায় তখন রাজাকাররা মারে। তারপরে জামাতি এরা যে সেই মারে। আর তো বলবে কোথায় কি আছে না, এটা তো বান্ধবীরা তোরা বেশি মারে নাই, মাস্টার মাথায় কোথায় কি আছে, তোমার বাড়ি কোথায়। আমি কিন্তু আমি ওখানে কয়েকবার যুদ্ধে গেছিলাম, তো আমি ওই জায়গাটা আমি ঠিকানা জানি, ফেরামের ঠিকানা আমি জানি যে আমার বাড়ি ফুলবাড়ি ফেরম। যদি সিরির বন্ধের কথা বলতাম, এটা তো মুক্তিযোদ্ধারে, হ্যাঁ, তো আমি বলতাম আমি মাঠে কাজ করতেছিলাম, মুক্তিযোদ্ধা আসে আমার বেল্ট কমরে বাঁধিয়ে দিছে, আমি এখানে বাড়ি আমার, আমি গরু নিয়ে মাঠে কাজ করতেছিলাম, না ধরতে পারিনি। তারপরে তো এরকম বলে, আর শরীর রক্তময় হয়ে গেছে, মায়ের তো লাগে না, মায়ের কারেন্ট হিট মিট কত কি এলে তো লাগে না, শরীর রক্ত না থাকে তো এগুলো লাগে না। তারপরে তো যখন ওখানে মেজর নাসির ছিল অন্তত 7 ফিট লম্বা, এই মোহনপুরে যুদ্ধে গেল, যুদ্ধে গুলি লাগলো, লাগার পর চলে গেল। তারপর আসলো কর্নেল কামরুজ্জামান আসার পর আর কোনো লোককে মারে নেই। হ্যাঁ, আমাকে বললো তুমি সত্যি কথা বলো, তুমি মুক্তিযোদ্ধা? জি স্যার, মুক্তিযোদ্ধা স্যার। আমাকে বললো, কিছু কিছু বাংলা বলতে পারে, যে তুমি সত্যি কথা বলো, তুমি মুক্তিযোদ্ধা? জি স্যার, মুক্তিযোদ্ধা। কেউ হাত লাগাবে না। তারপরে তো ঠিক আছে, এখান থেকে মারি ফেলবে, ওদেরকে জেলখানে পৌঁছে দিই 7 দিন আগে, 7 দিন আগে আমাকে জেলে পাঠিয়ে দিল, জেলাকে বলে গেল, ভিজে রাখি গেল, এর জন্য খাওয়ার কোনো সমস্যা না হয়। কর্নেল কামরুজ্জামান। তারপর তো দেশ স্বাধীন হয়ে গেল, আমরা বেরিয়ে গেলাম। কিন্তু যুদ্ধ যে দেখে নাই আর যুদ্ধে খাইছে, আমরা তো ভাত আমরা খাইনি, আমাদের পেটে ভাত যায় নাই। ডাক্তার সাহেব বটের পাত বেশি ভাত খাইছে, এই যে বটপাতা মানুষ ভাত দিয়ে যায়, সেই ভাত কোন রকম খাই। ওই বটের ভাত কোথায় প্লেট পাবো, এই বটের পাতে ভাত খাইছি আমরা, কচুর পাতে ভাত খাইছি আমরা। এইভাবে আল্লাহ দিল্লি দিন চলে গেছে, আল্লাহ আমাকে বাঁচে রাখছে। তো এদিকে বললো বিরিয়ানি খাইছে, এটা খাইছে, ওটা খাইছে, এটা সম্পূর্ণ ভুল কথা না, ভুল কথা। হ্যাঁ, আর এক যুদ্ধের কথা বলি। আমরা হিলিতে যুদ্ধটা করলাম, এই যুদ্ধে আমরা গেছিলাম, সেখানে আমরা ব্যাংকার সার্চ করলাম, ব্যাংকার 13টা মেয়ে পাইলাম, একজন জামাতি পাইলাম, 13টা মেয়ে পাইলাম, একটা জামাতি পাইলাম। জামাতি কিটু বিমানের দালাল, হ্যাঁ, পাঞ্জাবি দালাল, মানে এরাই বেশি করছে, এই যে দালালরা বেশি ক্ষতি করছে আমাদের মা বোনদের। পাঞ্জাবি জানেন তো কার মেয়ে সুন্দর, কার মেয়ে কি আছে, কার বউ সুন্দর আছে, পাঞ্জাবি জানতো না। এই যে জামাতি দালালরা ছিল, এরাই দেশটাকে শেষ করে দিচ্ছে, এরাই। এবং পাঞ্জাবি এতটুকু করতে পারতো না, করতে পারতো না, এদের জন্য আমাদের পড়িয়ে দিয়েছে। আশেপাশের লোকজনই ক্ষতি করছে বেশি। হ্যাঁ, ওরা বেশি সবচেয়ে আমাদের এখানে গারোডাঙ্গি যখন যুদ্ধ হলো, গারোডাঙ্গিতে যুদ্ধে ছিল, আমার সাথে ছিল মোশাররফ ছিল, আক্তার ছিল, হুমাই ছিল, সংসদ হাজি ছিল,
তো আমরা দেখছি ওখানে। হ্যাঁ, আমাদের দালাল, আমাদের ভাইয়া, আপনি জানান বোধহয় মঞ্জুর মাসা ছিল, খরিদানি ছিল, তারপরে এরা আমাদের পিছনে ছিল। এরা যুদ্ধে গেছে, এ করছে, পাঞ্জাবি আমরা দুজন মারলাম যুদ্ধে, ওখানে আমরা যুদ্ধ করছি, পাঞ্জাবি মারা গেছে। তো চিন্তা করেন, এরা আমাদের মধ্যেই ছিল, আমাদের এলাকায় ছিল। কঠিন ব্যাপার, যুদ্ধ তো দেখেন নাই। প্রথম ফায়ারে কান দিয়ে শোনা যায় না। প্রথম যখন ফায়ারিং হবে, যে ওপেন করবে, প্রথম ফায়ার যে ওপেন করবে সেই কামিয়াব, আর যে প্রথম ফায়ার ওপেন করতে পারবে না সে এই টিকার খুঁজি পাবে না, সে টিকার খুঁজি পাবে না। তাদের যুদ্ধ খুব কঠিন জিনিস। ডাক্তার সাহেব বহুত কষ্ট করছে, আল্লাহ তার ভালো রাখছে, আরো ভালো রাখুক। হ্যাঁ, তো আজ পর্যন্ত তোরা কথা এখন স্মরণ করলে ডাক্তার সাহেব মুজাফর, কি বলবো আর মুজাফরের কথা। মারা গেছে তবু 3টে ব্যানের দিকে মারলো। আর আমার তো তরসারির কথা একটা বয়ান করা চলে না, এগুলো ডাক্তার সব জানে। ডাক্তার সাহেব আমার চিকিৎসা করছে, ডাক্তার সাহেব বহু সাহায্য করছে। আমার ছেলে মেয়েদের লেখাপড়া করার টাকাও দিয়েছে। 16 বছর পর ডাক্তার সাহেবের দেখা আমার। উনি যখন ঢাকা পঙ্গু হসপিটালে, আমি হসপিটালে গেছি, কে খারাপ না রে, আমি চিনতে পারিনি। খারাপ, হ্যাঁ তো খারাপ, এই তুই কোথায় আসলে? ওখানে রাখার পরের দিন ডাক্তারের ক্লাস হচ্ছে একটা, সেই ক্লাসে আমাকে নিয়ে গেল, আমার হিস্ট্রি শুনলো। দেখো আমি জানি মারা গেছে, আমি তো জানি মারা গেছে। 16 বছর তার সাথে দেখা আমার, তখন তাই আমার ছাড়ে না। এখানে আসলে আমার খবর দিত, টাকা পয়সা দিত। তারপরে আমার একবার অসুখে ছিল, উনি আমার বাড়িতে টাকা পয়সা দিয়ে আসছে। যুদ্ধ কি জিনিস, গভুর কষ্ট করছে, গভুর খুব কষ্ট হচ্ছে। ওনার খালু খুবই কষ্ট করছে। এখন তো মানুষ ইনসাল্ট করে যে কি করছে এরা। যুদ্ধ কি জিনিস, মুক্তিযোদ্ধা বহুত আছে, তারা যুদ্ধ করেনি। যারা গেজেট আছে, গেজেট নাম্বার যাদের আছে, এফেক্ট নাম্বার আছে, ইন্ডিয়া ভারতীয় তালিকা নাম্বার, তারা যুদ্ধ করছে। বাকি যারা এক গেজেট, এটা বিএনপির আমলে হয়েছে মুক্তিযোদ্ধা, এরা যুদ্ধ করেনি, এরা এমনি খালি লাভ এটা করতে সেটা করতেছে। কথা বুঝছেন? এখন না করি উপায় নেই, তো তারা গেজেট হয়েছে। তো দুঃখ লাগে তো লাভ নেই। যুদ্ধ কি জিনিস। তো এখন এই যে অনেক লোকে তো এখানে কত কি বলে, আমাকেও বলে, এখানে বাইরে অনেক লোক অনেক কিছু বলে, এত লাভ, এত টাকা পয়সা পাচ্ছে, এটা পাচ্ছে, ওটা পাচ্ছেন। কেন পাচ্ছে? আমরা তো টাকার জন্য যুদ্ধ করিনি, আমরা তো যুদ্ধে গেছি দেশ স্বাধীন করতে হবে। ডাক্তার সাহেব বলতো যে স্বাধীন না করলে দেশ স্বাধীন আমরা যাইতে পারবো না, আমাদের ফাঁসি হবে, অতএব আমাদের ভাগ্যে যা আছে তাই হবে, উনি প্রায় গল্প করতো। তো আল্লাহ ওনাকে ভালো রাখুক, ওনার জন্য দোয়া করি। হ্যাঁ, তো যাক, উনিও প্রায় স্মরণ করে আমাকে সবসময়। মানুষের সামনে উনি আমাকে কোনো টাকা পয়সা দেয় না, মানুষের সামনে কথা বলেন আমার সাথে। উনি যখন একা থাকে তখন আমার সেটা করে ডাকে, তখন কথা বলে। হ্যাঁ, মুজাফর, হ্যাঁ মুজাফর, ও ডাক্তার সাহেব মুজাফর হাউস করছে। কেন? যে যুদ্ধের সাথী, এর কোনো বন্ধু বান্ধব নেই, যুদ্ধের বন্ধু হচ্ছে বড় বন্ধু। যেখানে মৌত, যেখানে দেখা যাচ্ছে যে মৌত আসতেছে, এই জন্য ডাক্তার সাহেব মুজাফর হাউস করছে। আমার নামে একটা রাস্তা করার কথা ছিল, ওনার স্মরণ নেই মনে হয়। মুজাফর শহীদ হয়েছে, আমরা ভেরমে যুদ্ধে গেলাম। যুদ্ধে যাওয়ার পরে ওখানে তো আমরা ওই যুদ্ধ চলতেছে, কিন্তু উনি কভারিং ফায়ার দিচ্ছিল। যখন আমাদের কোনো লোক নেই, আমরা 3 জন। মুজাফর তখন আমাকে খারাপ, আমার চাষা হয় সম্পর্কে, খারাপ তুই চলি যা, ডাক্তার সাহেব আমি আমজাদ ভাই আপনার চলি যান, আমি ফায়ার করতেছি। উনি 10 বার কথাটা বলছে, হ্যাঁ ডাক্তার ভাই, আমজাদ ভাই আমি চলে যান, খারাপ তুমি চলে যাও, আমি ফায়ার করতেছি। এটা হঠাৎ ওনার ডাইন চোখে গুলি লাগলো, এটা শেষ হয়ে গেল। উপরে জাম পাড়ি পড়িয়া মারা গেল। আমার রাইট সাইডে ছিল উনি, আমি মধ্যে, ডাক্তার সাহেব বাম সাইডে।